স্বাগত বাংলাদেশে এখনো আপনাদের সঙ্গে আছি আমি অনুপম দেব। কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যার। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে গণমাধ্যম, মানে আমরা নিজেদের নিয়েই নিজে কথা বলবো এবং গণমাধ্যম নিয়ে কিন্তু আমরা যেই ধরনের ভাবি, আমরা যা দেখাই এবং আমরা যা করি সেটা নিয়ে বাইরে যাদের জন্য আমরা কাজ করি তাদের মধ্যেও কিন্তু অনেক ধরনের কথা প্রচলিত আছে। গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম আসলে কি সাদা কালো নাকি হলুদ ভূমিকা পালন করছে বিভিন্ন ইস্যুতে, সেই সব বিষয় নিয়ে সবসময় আলোচনা সমালোচনা আছে। গণমাধ্যমে আত্মসমালোচনার জিনিসটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম যে এই আত্মসমালোচনা আমরা যখন বলি, মন্ত্রীর কথাই বলি বা সব সেক্টরের কথা বলি, গণমাধ্যমে কি আসলে সেই আত্মসমালোচনার প্র্যাকটিসটা এখন আছে কিনা? ধন্যবাদ। বাংলাদেশের যে আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ, সেখানে উদার গণতান্ত্রিক একটি গণমাধ্যম, এটা কিন্তু খুব সহজ কথা নয়। একটি উন্নয়নশীল দেশে সবসময় আমরা দেখি যে গণমাধ্যম হচ্ছে অনেকখানি সীমিত অবস্থার মধ্যে কাজ করে। কিন্তু আমরা সম্প্রতি বাংলাদেশে দেখছি কি? আমরা দেখছি বাংলাদেশে গণতন্ত্র চর্চাকে প্রতিষ্ঠিত করার জন্যে গণতন্ত্র চর্চায় অনেক ধরনের হুমকি আছে, অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে এবং সেটার পাশাপাশি গণমাধ্যম সম্ভবত তার চাইতে বেশি দায়িত্ব পালন করছে। কিভাবে? যে যখন গণতান্ত্রিক বোধ, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে না, তখন গণমাধ্যম সেটাকে সমুন্নত করার চেষ্টা করে এবং গণমাধ্যম সব কিছু প্রকাশ করার চেষ্টা করে। যখন ইভেন আমাদের দেশে সংসদ তেমন কার্যকর থাকে না, তখন গণমাধ্যম কার্যকর থাকে এবং গণমাধ্যম সংসদের বিরোধী দলের ভূমিকা দায়িত্ব পালন করে। তো সুতরাং এই গণতান্ত্রিক পরিবেশ প্রতিবেশে যে গণমাধ্যমের যে অবস্থা, এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। গণমাধ্যম আমাদের অত্যন্ত ভাইব্রেন্ট, আমি বলবো যে অত্যন্ত মুখর গণমাধ্যম এবং এই মুখরতা তাকে হয়তো প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রতিদিন নানান মহল থেকে নানান ধরনের কথাবার্তা চালু আছে। বলা হয় গণতন্ত্রের স্বাভাবিক বিকাশকে যদি কেন্দ্র করে আমাদের এগোতে হয়, তাহলে গণমাধ্যমও সেই বিকাশের অংশীদার। কিন্তু আমরা কখনো কখনো দেখি যে গণতন্ত্রের চর্চাকে ছাড়িয়ে গণমাধ্যমের চর্চা হচ্ছে। যে যেমন বুঝিনি, আমাদের গণমাধ্যমগুলো এক পা এগিয়ে চলে সবসময়, মানে অর্থাৎ আমাদের দেশে এতগুলো পত্রপত্রিকা চলছে, এতগুলো টেলিভিশন চ্যানেল চলছে, বিটিভি আছে এবং রেডিও চলছে, নতুন কমিউনিটি রেডিও হয়েছে, এফএম রেডিও চলছে। সুতরাং সার্বিকভাবে আমাদের গণমাধ্যমের যে অভিযাত্রা কিংবা জয়যাত্রা, এটা কিন্তু চলছে এবং এই বিষয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যে বাংলাদেশের যে কোনো সময়ের চাইতে গণমাধ্যমের যে প্রকাশ এবং যে তার উপস্থিতি, এটা অনেক বড় এবং এটা ব্যাপক এবং এই ব্যাপকতাকে কেন্দ্র করে আমরা বলতে পারি যে আমাদের গণমাধ্যম অত্যন্ত ভাইব্রেন্ট এবং গণমাধ্যম অনেক বেশি স্বাধীন। গণমাধ্যম সেই ক্ষেত্রে মাঝে মধ্যে এগিয়ে থাকা, সেই ক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় না, যে অন্যদের চেয়ে তাল মিলিয়ে না চলা? অবশ্যই হয়। আমার মনে হয় যে যে কোনো একটি উন্নয়নশীল দেশের যে আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক পরিবেশ কিংবা শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত যদি সেক্টরকে আমরা বিবেচনা করি, তাহলে গণমাধ্যম আরেকটি সেক্টর এবং সেইখানে গণমাধ্যমের অবস্থাটা কী? সেখানে কিন্তু গণমাধ্যম সব জায়গাতেই ওই 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 সূচকগুলোর সাথেই থাকে এবং খুব এগিয়ে থাকে না। এখন তাহলে বাংলাদেশে কি? বাংলাদেশেও গণতন্ত্রের অভিযাত্রার সাথে যে অন্য সূচকগুলো, অন্য সেক্টরগুলো যেভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তার সাথে গণমাধ্যমও করে যাচ্ছে এবং গণমাধ্যমে এক পা এগিয়ে এই জন্যে যে গণমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করে আমাদের দেশে এবং পত্রপত্রিকায় যে যা কিছু লেখা হচ্ছে, এই যে টক শোর নাম করে যা হচ্ছে, সব কিছুই সবাই বলতে পারছে। এখন এই যে বলার যে সুযোগটা, এই সুযোগটা তো কম কথা নয়, এটা তো অবাধ গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের একটা অংশই আসলে। এবং গণমাধ্যমের এইটাই হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা। তারপরে কিছু মানে সীমাবদ্ধতা কিংবা কিছু সমালোচনা যে নেই তা কিন্তু নয়, প্রচুর আছে। সেগুলো আমরা হয়তো আলোচনা করতে পারবো। কিন্তু আমরা এর মধ্যে একটু বলি যে আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর রেজওয়ান সিদ্দিকী। আমরা কথা বলছিলাম গণমাধ্যম নিয়ে এবং গণমাধ্যমের
বর্তমান যে ভূমিকা সেটা কিভাবে আরো ভালো করা যায়, এই মুহূর্তে যা আছে সেটার কি অবস্থা। এবং আমরা আসলে স্যারের সাথে কথা বলছিলাম যে গণমাধ্যমে আমরা সবসময় সমালোচনা করে থাকি এবং গঠনমূলক সমালোচনা গণমাধ্যমের কাজ। আমরা বিভিন্ন রাজনীতিবিদ, মন্ত্রী এবং বিভিন্ন অধিদপ্তর, সরকারি কর্মকর্তা কর্মচারী, বেসরকারি বিভিন্ন সেক্টর যা আছে সবকিছু নিয়ে কিন্তু আমরা ভালো খারাপ সব ধরনের সংবাদ দিয়ে থাকি। গণমাধ্যমে বিভিন্ন সময়ে কিন্তু বাইরে সমালোচনা করা হয় যে গণমাধ্যম এই জিনিসটা আসলে যেভাবে গণমাধ্যম হিসেবে করা দরকার সেভাবে না করে অনেকটা অ্যাক্টিভিস্ট হিসেবে করা হয়ে থাকে। গণমাধ্যমের আত্মসমালোচনার বিষয়টুকু কি এখন অনুপস্থিত কিনা বাংলাদেশে? না, সেভাবে বলা যাবে না। যেটা গোলাম রহমান ভাই, আমি শুনছিলাম ইন না করলেও আপনাদের স্টুডিওতে শুনছিলাম যে গণমাধ্যম সবসময় একটু এগিয়ে থাকে। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু যে এগিয়ে থাকে কীরকম, যে গণতন্ত্র যতটুকু চর্চা হচ্ছে গণমাধ্যমের দায়িত্ব কি এই চর্চাটা ধরে রাখা এবং তাকে আরও একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সেই কারণে গণমাধ্যমটা এগিয়ে থাকে, এবং এগিয়ে থাকলে যেটা হয়, এখন আমার পছন্দ না একটা কথা, হয়তো গোলাম রহমান ভাই একটা কথা বলছেন আমার পছন্দ না, তা আমার পছন্দ না হলেই আমি মনে করলাম যে এ তো আমার শত্রু, এটা বন্ধ করো, এই টিভি চ্যানেল বন্ধ করো, কিংবা এই সংবাদপত্র বন্ধ করো, কিংবা এর চাপ দাও, স্কুইজ করো। সেটা কিন্তু সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হলো যে এর থেকে আপনি শিক্ষাটা নেন। এবং গণমাধ্যম তো আসলে সরকারের এবং গণতন্ত্রের চোখ। যদি আপনি এই গণমাধ্যমকে স্টপ করতে চান, তার কণ্ঠরোধ করতে চান, ধরেন পছন্দই হয়নি কিংবা অসত্য যেন প্রকাশিত না হয়, এটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট যে আমরা যেন অসত্য না বলি। যে সত্য এটা তুলে ধরলে যেটা সুবিধা, সেটা হলো সরকার কিন্তু দেখতে পাচ্ছে, সরকারের চারপাশে যারা থাকেন সবসময় আমাদের মতো দেশে, সেখানে স্তাবকের সংখ্যা অনেক বেশি থাকে। তারা যা করছেন খুব ভালো করছেন, এই করছেন। শুধু সরকারে না, সব জায়গায় না, আমি বলছি যে সেটা হলো, ফলে হয় কি, সরকার এক ধরনের, বা যারা এই ধরনের রেসপন্সিবল লোক, তারা কিন্তু এক ধরনের অন্ধত্বের ভেতরে থাকেন, আধারের ভেতরে। কিন্তু গণমাধ্যম যখন এটা প্রকাশ করে তখন কিন্তু এই আধারটা কেটে যায়। যখন আধার কেটে যায় তখন কিন্তু উনি সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে অগ্রসর হতে পারে। সেই জন্য গণমাধ্যম গণতন্ত্রের পরিপূরক, গণতন্ত্রের শত্রু কখনো নয়। এবং আমরা অ্যাক্টিভিস্ট তো কখনো হতেই পারে। আমার একটা, ধরেন আমি এখানে টক শোতে এসেছি, আমার একটা নির্দিষ্ট বিশ্বাস আছে, গোলাম রহমান ভাইয়ের একটা নির্দিষ্ট বিশ্বাস আছে। আমরা সেই বিশ্বাসের কথাটা যখন জোরে বলি তখন কিন্তু মনে হয় যে এই লোকটা তো অ্যাক্টিভিস্ট, কিংবা ওই লোকটা তো অ্যাক্টিভিস্ট, এ তো নিরপেক্ষ হলো না। কতটুক নিরপেক্ষ, আমি সত্য প্রকাশ করছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি যদি আমি পার্টিজান, কিন্তু আমি যদি মিথ্যে বলি, আমি যদি অসত্য বলি, দ্যাট ইজ ডেঞ্জারাস। সেটা আমাদের তো আসলে, আমরা সাংবাদিক বা কেউ সাংবাদিকতার শিক্ষকতা করেন, কেউ সাংবাদিকতা মানে বিভিন্ন ভাবেই চর্চা করেন, আমরা সবাই যুক্ত। কিন্তু সাংবাদিকতা আমরা করলেও আমরা তো ভোট দেই, আমরাও কাউকে না কাউকে হয়তো সাপোর্ট করি। সেই জিনিসটা আমাদের কর্মক্ষেত্রের সাথে মিশে যাচ্ছে কিনা বা সেটার প্রভাব পড়ছে কিনা। কারণ একটা কথা তো আছে যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, সেটা আমরা পালন করতে পারছি কিনা এটা নিয়ে আলোচনা করবো। আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমরা রেসপন্সিবিলিটির কথা বলছিলাম। গণতন্ত্রের ধারক বাহক তো গণমাধ্যম, সেটা বুঝলাম, কিন্তু সেটা কি আমরা পালন করতে পারছি? একটা জিনিস এখানে পরিষ্কার হওয়া দরকার। একটা বিষয়, যেমন সত্যি প্রকাশ করতে হবে, বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করতে হবে, এবং মানে যে কোনো গণমাধ্যমের, এটা সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, যে কোনো গণমাধ্যমেরই তার প্রথম প্রতিশ্রুতি হচ্ছে যে সত্যকে সে উন্মোচন করবে, সত্যকে প্রকাশ করবে, এবং সত্যকে কোনো কালার না করে যথাযথভাবে উপস্থাপন করবে, এবং বস্তুনিষ্ঠভাবে আমরা যেভাবে বুঝি। এখন কেউ যদি মিথ্যা কিছু প্রকাশ করে তাহলে কি হবে? এবং সত্যকে ভেঙে যদি মিথ্যা হয়ে যায়, আর মিথ্যা যদি কেউ ইন্টেনশনালি প্রকাশ করে, কেউ প্রচার করে, তাহলে কি দাঁড়ায়? তাহলে সেটা তার দায়িত্বের অবহেলা, এবং দায়িত্বকে শুধু অবহেলা নয়, অপরাধ, আমি বলবো যে অপরাধ করছেন, জেনে শুনে একটা অন্যায় কাজ করছেন। সুতরাং এটা কিন্তু বুঝতে হবে। এরকম উদাহরণ আমাদের দেশের গণমাধ্যমে প্রচুর আছে, সংবাদপত্রে আছে, টেলিভিশনও আছে। যে কারণে ওই যে আমরা দেখছি যে টেলিভিশন কিংবা পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ঢালাওভাবে বলা যাবে না যে এখানে সংবাদপত্রের স্বাধীনতা নেই, বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু এইভাবে বলা যাবে না, কারণ সেখানে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে, শুধু তা নয়, মিথ্যাচার করা হয়েছে বলে এটা এই কার্যক্রম নেওয়া হয়েছে। সুতরাং সেখানে
আমরা বিবেচনা করব যে তাহলে আমাদের সমাজ কি সত্য মিথ্যা যেভাবে যা খুশি বলুক তাই কি প্রকাশ করতে পারবে, তাই কি প্রচার করতে পারবে, এবং সেটাই কি স্বাধীনতা? মিথ্যা বলার স্বাধীনতা কিংবা অন্যায় করার স্বাধীনতা, চোরের স্বাধীনতা, ডাকাতের স্বাধীনতা তা কিন্তু নয়। সুতরাং ওই জায়গায় ওই জবাবদিহিতাটা থাকতে হবে, এবং ওই রেসপন্সিবিলিটা, সেন্স অফ রেসপন্সিবিলিটা প্রত্যেক মিডিয়াকে সেটা নিশ্চিত করবে নিতে কে? হবে। সেটা হ্যাঁ, সেটা কি এটা নিশ্চিত সরকার করবে নাকি না, না, অন্য না, কেউ সরকার থাকবে? কেন করবে? এটা একটি গণমাধ্যম থেকে একটি প্রতিষ্ঠান। সুতরাং এজ এন ইনস্টিটিউশন দ্য মিডিয়া ইটসেলফ উইল ডু ইট, যে মিডিয়া নিজেই করবে, এটি তাদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব। হ্যাঁ, সেই জায়গায় এখন আসলে যদি আমরা- ইন্ডিপেন্ডেন্ট টিভি, হ্যাঁ। এখন যদি তারা একটা মিথ্যা সংবাদ প্রচার করে, দায়িত্বটা এই টেলিভিশনের, এবং তাকে জবাবদিহি করতে হবে জাতির কাছে। সরকার তো একটা মাধ্যম মাত্র, যে তারা কিভাবে কি করবে না করবে, তারা এটার জন্য আইনি ব্যবস্থা নেবে কিংবা বিচারিক ব্যবস্থা নেবে, এটা হচ্ছে আলাদা একটা বিষয়। কিন্তু জাতির কাছে তো জবাবদিহি করতে হবে প্রতিষ্ঠানকে, সেখানে পত্রিকাই হোক আর টেলিভিশনই হোক, যাই হোক। একটু একটু ঘুরে আসি যে জাতির তো আসলে কোনো মানে কণ্ঠস্বর নেই। জাতি অবশ্যই, রাজনীতিবিদরা যেরকম ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, না, সেখানে সরকারের গণমাধ্যমের দায়িত্ব- জবাবদিহিতাটা কেমন হওয়া উচিত আসলে? গণমাধ্যমে দুটো কিন্তু বিষয়, একটা হলো আমি ইন্টেনশনালি অসত্য প্রচার করে সমাজের ভেতরে একটা বিভ্রান্তি বিভক্তি তৈরি সৃষ্টির করা। চেষ্টা করছি, কিংবা সমাজের ভিতরে একটা উস্কে দেবার চেষ্টা করছি, একটা শান্তিপূর্ণ পরিবেশ বিনাশের চেষ্টা করছি, কিংবা কোনো একটা ধরেন সাম্প্রদায়িক সংঘাত উস্কে দেবার চেষ্টা করছি, দ্যাট ইজ ডেঞ্জারাস। সেটা হলো ইচ্ছাকৃতভাবে একটি অপরাধ আপনি বলতে পারেন। কিন্তু যেখানে কাজ আছে সেখানে ভুল আছে। সুতরাং আমি কখনো ভুলও করতে পারি গণমাধ্যম কর্মী হিসেবে। সে ভুল করলে কিন্তু তার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। যেমন ধরেন আপনারা যদি একটা নিউজের একটা জিনিস ভুল করেন, তাহলে আমি তো অনেক সময় দেখি যে আপনাদের টিকারে একটা ভুল জিনিস যাচ্ছে, কিন্তু উইদিন হাফ অফ এ মিনিট আমি আবার দেখতে পাই যে কারেক্টেড জিনিসটা যাচ্ছে। অর্থাৎ আপনি নিজেই সচেতন হয়েছেন যে আহা এটা তো ভুল চলে গেছে। কিন্তু আমরা ধরেন প্রিন্ট মিডিয়ায় যারা কাজ করি, তারাও কিন্তু ধরেন আজকে ছাপা হয়ে গেল, দুঃখ প্রকাশ করে পরদিন কিন্তু আমরা যথাযথ গুরুত্ব দিয়ে সেই জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করি। এটাই হলো নিয়ম। আপনি যেটা বলছিলেন যে জাতির কণ্ঠস্বর নেই, জাতির কণ্ঠস্বর গণমাধ্যম ডেমোক্রেটিক সোসাইটিতে। আপনি গণতন্ত্র রাখবেন, গণতন্ত্র রাখলে, গণতন্ত্র মানে কি? জনগণেরই তন্ত্র, জনগণের ভয়েস। জনগণের ভয়েস যদি আপনি রাখেন, সেটা প্রকাশের মাধ্যম গণমাধ্যম। এবং জনগণের কিন্তু কথা বলার সুযোগ আছে, যে গণমাধ্যমের মাধ্যমে জনগণ কিন্তু কথা বলতে পারে। যেমন ধরেন আমরা এখন তো এটা প্রায় উঠে গেছে, এই আপনার নানান ধরনের টেসবুক এটা ওটা সেটা এসব কারণে। একসময় চিঠিপত্র খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল গণমাধ্যমে, কারণ তখন আলাদা কলাম থাকতো, একটা কলাম থাকতো, এবং সেটা সম্পাদক নিজে এডিট করতেন। এই কারণে যে এটার ভেতর দিয়ে জনগণ কি চিন্তা করছে সেটা কিন্তু উঠে আসছে। আমি যখন একটা পোস্ট এডিটোরিয়াল লিখি, তখন কিন্তু আমি চিন্তা করি যে আমি যে লিখছি, আমি আপনাকে আমার দলে ভেড়ানোর চেষ্টা করছি, যে আপনিও আমার মতের সঙ্গে একমত হয়ে আপনি এই বিষয়টা প্লিড করতে থাকেন। কিন্তু এটা আর জনগণ যখন কথা বলছে তখন এইভাবে। এখন আমরা যেটা করি সেটা কিন্তু ধরেন একটা রিপোর্ট প্রিপেয়ার করতে আপনারা কত মানুষের সঙ্গে কথা বলেন, ইলেকট্রনিক নয় শুধু, প্রিন্টও কিন্তু এই অমুকের সঙ্গে কথা বললাম, তাকে পাওয়া গেল না, তার বদলে অমুকের সঙ্গে কথা বললাম, অমুকের সঙ্গে কথা বললাম, কেন? যাতে ভুল না হয়। এবং খেয়াল করে দেখেন যে একজন রিপোর্টার লেখে, কথা বললাম, তাকে পাওয়া গেল না, তার বদলে অমুকের সঙ্গে কথা বললাম, অমুকের সঙ্গে কথা বললাম, কেন? যাতে ভুল না হয়। এবং খেয়াল করে দেখেন যে একজন রিপোর্টার লেখে না, একজন, তো তার উপরে মাতাব্বর কতজন, খেয়াল করে দেখেন রিপোর্টারের উপরে সাব এডিটর। কিন্তু এই জায়গায় অবশ্য সমস্যা আছে, কারণ আমরা দেখি পত্রিকা, টেলিভিশন বা রেডিও, এখন সব গণমাধ্যমে কিন্তু আমরা দেখি বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক ইস্যু নিয়ে জরিপ যায়, তারপরে জনগণের মতামত জানতে চাওয়া হয়। চিঠিপত্র কলামের কথা যদি ধরেন, টেলিভিশনেও এই ধরনের আপনাদের বক্তব্য, এই ধরনের অনেক কিছু আছে। সেই ক্ষেত্রেও কিন্তু সেটাকেও আমরা যদি ইচ্ছা থাকে, ইল মোটিভেট করার সুযোগ থাকে, এবং অনেক ক্ষেত্রে সেই ধরনের ইনসিডেন্ট বাংলাদেশে আছে, আমরা দেখছি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, আরেকটা বিরতি নিয়ে আসি। নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। বাংলাদেশে এখনই স্বাগত আরো একবার। আমরা বিরতির মধ্যে কথা বলছিলাম যে অনেক জায়গায় আমরা, বিশেষ করে উন্নত দেশগুলো, ইউরোপ, আমেরিকা, সেগুলো আমরা দেখি যে বেশিরভাগ পত্রপত্রিকা বা গণমাধ্যম তারা কিন্তু ঘোষণাই করে দেয় অনেক সময়, বিশেষ করে নির্বাচনের আগে, যে আমরা অমুক প্রার্থীর পক্ষে বা অমুক দলের পক্ষে কাজ করছি,
এবং সেই খবরগুলো তুলে ধরে। আমাদের এখানে তো আমরা দেখি যে আমরা সবাই নিরপেক্ষ বলি, সবগুলো পত্রিকা, সবগুলো টেলিভিশন চ্যানেল সবাই নিরপেক্ষ বলি, কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে পার্টিজান রোল প্লে হয়ে যাচ্ছে আর কি। তো সরাসরি কোনটা ভালো আসলে? না, আমার মনে হয় বিষয়টা পরিষ্কার থাকা দরকার। আমি একটা উদাহরণ দিয়ে বলি কথাটা। আমার একবার সুযোগ হয়েছিল যে সেন্ট লুইস পোস্ট ডিসপ্যাচ পত্রিকা অফিসে যাওয়ার। সেটা আমেরিকার ওই সাউদার্ন ইলিনয়ে। সে পত্রিকাটা হচ্ছে জোসেফ পুলিটজারের পত্রিকা। সেন্ট লুইস একটা পত্রিকা ছিল আর পোস্ট ডিসপ্যাচ একটা পত্রিকা ছিল। দুটো পত্রিকা কিনে একসাথে মার্চ করে সেন্ট লুইস পোস্ট ডিসপ্যাচ নাম দেয়। যাই হোক, যখন আমরা এডিটোরিয়াল বোর্ডের মিটিংয়ে আমরা আমন্ত্রিত হলাম, আমাদেরকে বললেন যে আমরা একটা পার্টিকে সমর্থন করি, আমরা ডেমোক্রেটদের সমর্থন করি। সো হোয়াট, আমরা ডেমোক্রেটদের সমর্থন করি বলে আমরা আমাদের লাইনে লিখি, এডিটোরিয়াল আমরা লিখি, কিন্তু নিউজে তার কোনো প্রতিফলন পড়ে না। নিউজ হচ্ছে, সংবাদ হচ্ছে বস্তুনিষ্ঠ, সেখানে কোনো পক্ষপাতিত্বের ব্যাপার নেই, সেখানে কোনো বায়াস নেই, একবার পরিষ্কার। কিন্তু এডিটোরিয়াল পলিসিতে এডিটোরিয়াল লেখা যতগুলো ছাপা হয় কিংবা তার পোস্ট এডিটোরিয়াল কিংবা আনুষঙ্গিক যত লেখা, সেগুলোতে তারা ওই ডেমোক্রেটদের সাপোর্ট করে। ছাড় দেওয়া হয় না, নিউজে কোনো ছাড় দেওয়া হয় না। আমরা তখন জিজ্ঞেস করলাম যে তাহলে এর জন্য পাঠক কি কিছু মনে করতে পারে না? বলেছে ড্যাম উইথ দ্য রিডার, উই ডোন্ট মাইন্ড। যদি রিডার মনে করে যে আমাদের নীতি কিংবা আমাদের আদর্শ তাদের পছন্দ হয়, তারা আমার পত্রিকা কিনবে, নাহলে কিনবে না, উই ডোন্ট মাইন্ড। পরিষ্কার। তাহলে আমাদের এখানে কিন্তু এই জায়গাটা ততখানি পরিষ্কার না। আমরা একটু লুকোচুরি করি যে কোন মতাদর্শ কিংবা কোন বিষয়কে আমরা সমর্থন করব। যেমন আজকে যদি সমর্থন বলে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশে তো সব কাগজই মুক্তিযুদ্ধের পক্ষে হওয়ার কথা, এটার বলার দরকার নেই। বিষয়টা হচ্ছে এইরকম। এখন কিন্তু সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে কিনা সেটা যদি তারা মনে করেন হতে পারেন, তাহলে পার্টি পত্রিকার কাছাকাছি হয়ে যাবে। কিন্তু যদি নিরপেক্ষ, যে কথাটার জন্য খুব মিনিং আছে বলে মনে হয় না, নিরপেক্ষ বলে নাকি দুনিয়ায় কিছুই নেই, সব কিছুই কোনো পক্ষ, হ্যাঁ, কোনো না কোনো পক্ষই হয়ে যায় আলটিমেটলি। সেই ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখাও খুব জটিল এবং কঠিন। কিন্তু আমরা শুধু এটুকু বলবো যে বস্তুনিষ্ঠভাবে যদি উপস্থাপন করা যায়, তাহলে সেখানে কোনো দোষের কিছু নেই। এবং সেখানে একটা ভালো কাজের জন্য যদি যুক্তি দেওয়া হয়, ভালো কাজের জন্য যদি পক্ষপাতিত্ব করা হয়, সেটা তো ভালো জিনিস, কোনো খারাপ তো কিছু নয়। তো সেখানে সংবাদপত্র কিংবা টেলিভিশন এটা নিতেই পারে এবং সেটা করতেই পারে। আমাদের এই লুকোচুরিটা আসলে না, লুকোচুরির বিষয় না। গোলাম রহমান ভাই কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছেন, এডিটোরিয়াল পলিসি, অর্থাৎ পত্রিকাটার যে এডিটোরিয়াল পলিসি, যে আপনি যদি পত্রিকাগুলোর এডিটোরিয়াল পলিসি খেয়াল করেন, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেও দেখা যাবে যে আমরা এই পত্রিকাটা আসলে কি চায়, সেটা কিন্তু আপনি এডিটোরিয়ালে সীমাবদ্ধ থাকবেন, এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল এগুলোর মধ্যে সীমাবদ্ধ, নিউজে প্রভাব পড়বে না। কিন্তু নিউজে প্রভাব পড়বে না। নিউজে আপনাকে সত্য প্রকাশ করতেই হবে। নিউজে আপনি মিথ্যে কথা বলতে পারবেন না, নিউজে আপনি মোটিভেটেড কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, আপনি এডিটোরিয়ালে, পোস্ট এডিটোরিয়ালে আপনি লেখেন যে আমি এই দলকে, দেশের পত্রিকা কিন্তু এটা হচ্ছে না, হচ্ছে না, এর কথাটা হচ্ছে এই জায়গা। এটা হচ্ছে না যে আমরা পার্টিজান বেশি হয়ে যাচ্ছি, আমরা নিউজের ক্ষেত্রেও বাধ্য হচ্ছি নাকি ইচ্ছে করে বাধ্য তো হচ্ছেই, কিন্তু তারপরেও আছে যে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করি, কিন্তু আমি যখন খবর লিখি তখন যদি আমি সেই কথাটা না ভুলে যাই, আমি যদি খবরকে খবরের মতো করে না লিখি, তাহলে আমি নিজে কোশ্চেন হবই, এবং আমি পুরো ইনস্টিটিউশনকে, সে যে কোনো মিডিয়া হোক, ইলেকট্রনিক, প্রিন্ট, যাই বলেন, সেই ইনস্টিটিউশনকেও কিন্তু আমি কোশ্চেন করে ফেলছি। কারণ আমি তো সেটা নিউজের ভেতরে আমি যখন জালিয়াতি করতে যাব, সেটা সত্য হবে না যে আমি আমার বক্তব্য দিলাম, দিয়ে আমি ছেড়ে দিলাম, কিন্তু সেখানে অবভিয়াসলি আপনার বক্তব্য দরকার ছিল, অথচ আমি আপনাকে যোগাযোগ করিনি, যোগাযোগ না করে আমি জিনিসটাকে এক পেশে করে ফেললাম। সেখানে যেটা যে জায়গাটা আমার আমি একটু ডিফার করি, সেটা হলো যে সেক্ষেত্রে পত্রিকাটা বন্ধ করে দেওয়ার দরকার নেই। যেমন ধরেন আমি এক পেশে একটা নিউজ প্রকাশ করলাম, যে কোনো, সে ইলেকট্রনিক, প্রিন্ট, যাই হোক, তো এক পেশে একটা নিউজ প্রকাশ করলাম, তাতে কেউ না কেউ ক্ষুব্ধ হলো, এর সরকার হয়, তাহলে মনে করলো যে এটা বন্ধ করে দাও। আচ্ছা, এই ক্ষেত্রে অবশ্য মনে হয় আমাদের প্রেস কাউন্সিল বলে একটা জিনিস আছে, সেটা আসলে কতটুকু কার্যকর, এটা নিয়ে আমরা আলোচনা করি। একটা ছোট বিরতি নিয়ে আসি আমরা। নিচ্ছি আরো একটি বিরতি। বাংলাদেশ এখনো স্বাগত আরো একবার। আমরা
মানে গণমাধ্যম ভুল করছে কিনা বা জবাবদিহিতা আছে কিনা সেটা সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবং সেই ক্ষেত্রে প্রেস কাউন্সিলের কথাটা উঠে এসেছিল যে বাংলাদেশে প্রেস কাউন্সিল একটা আছে, কিন্তু সেটি আসলে কতটুকু কার্যকর। প্রেস কাউন্সিলকে বলাই হয় যে এটা নখদন্তহীন একটি মানে প্রতিষ্ঠান, তার কোনো আচর দেবার শক্তি নাই, বিষয়টা এলো এরকম। এটা কোয়াজি জুডিশিয়াল বডি বাংলাদেশ প্রেস কাউন্সিল, এবং এটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা যায়নি, যেটা মানে প্রেক্ষাপটটা এরকম, যে কারণে এটা খুব বেশি ইফেক্টিভ অর্গানাইজেশন হিসেবে কাজ করতে পারে নাই, এবং তাদের কোনো শাস্তি দেওয়ার খুব বেশি সুযোগ নেই। তারা শুধু সাবধান করতে পারে, সতর্কতা দেখাতে পারে, কিংবা ধমক দিতে পারে, মানে অনুশাসন এই পর্যন্তই। সুতরাং একজন যারা সংক্ষুব্ধ, একজনের বিরুদ্ধে একটা সংবাদ ছাপা হয়েছে, মিথ্যা সংবাদ, সে যদি প্রতিবাদ করে সে প্রেস কাউন্সিলে কেস করতে পারে। কারণ প্রেস কাউন্সিল কেস করলে তারা কি করবে, তারা বিচারিক কার্য সমাধান করবেন, দুই পক্ষে ডাকবেন, দেখবেন ঠিকই যদি সত্যি হয় ঘটনা যে হ্যাঁ এটা ভুল সংবাদ ছাপা হয়েছে, তাকে সাবধান করে দেওয়া হবে যেন ভবিষ্যতে আর না ছাপা হয়, এবং তাদেরকে বড় জোর ক্ষমা চাইতে বলা হবে যে এটা ভুল হয়েছে, তারা সত্যি সংবাদটা ছাপতে পারত। এইরকম ধরনের হলো তাদের রায়, এবং তাদের রায়ের ভিত্তিতে এই কার্যবিধি। তো সেইখানে যিনি সংক্ষুব্ধ, যিনি মানে যার অপমান হলেন, যার সম্পর্কে মিথ্যা সংবাদ বেরোলো, তিনি তো আসলে প্রতিকার পেলেন না, এবং এটা অনেক দিন পরে এটা হয়, ঘটনাটি ঘটে যাওয়ার অনেক দিন পরে এই বিচারিক কার্যক্রম হয়। তো তাতে করে যিনি ইনজিউর্ড হলেন তার কি হলো? সুতরাং সেই জন্যে কেউ ওই প্রেস কাউন্সিলে খুব বেশি মামলা করতে চায় না, কিন্তু অনেকেই জানেও না যে প্রেস কাউন্সিল জানেও না, তাদের অ্যাক্টিভিটিস নেই এরকম। কিন্তু এটা হওয়া উচিত ছিল প্রফেশনাল একটা বড় ধরনের কাজ হওয়া উচিত ছিল, যে যারা সাংবাদিকতা করেন তাদের সুবিধার জন্যই এই প্রতিষ্ঠানটিকে অনেক বড় প্রতিষ্ঠান হিসেবে এটা তৈরি মানে পর্যবসিত হওয়া উচিত ছিল। কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমার কোন একটা, আমি তো একজন সাংবাদিক, আমি রিপোর্ট করি মাঠে গিয়ে, সেই রিপোর্টের কোন একটা অংশ যদি প্রমাণিত হয় প্রেস কাউন্সিলে যে আমি ইচ্ছাকৃতভাবে ভুল আমরা করেছি, তারপরে কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আমি করে থাকি, তাহলে শুধুমাত্র আমাকে একটু বকুনি দিয়ে দিল বা সাবধান করে দিয়ে দিল, সেটির উপর দিয়ে কি আমার হওয়া উচিত? সেই জন্যই প্রতিষ্ঠান কি কখনো ব্যবস্থা নেয় প্রেস কাউন্সিলের কথা? না, সুযোগই নেই তাদের। প্রেস কাউন্সিল আমরা তো গবেষণা করেছি, 200 প্রেস কাউন্সিলের 200 রায়কে আমরা আলোচনা করে আমরা গবেষণায় দেখেছি, আমি এবং আমার আরেকজন শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান, আমরা ঢাকা ইউনিভার্সিটি জার্নালে লিখেছি, এবং সেখান থেকে কতগুলি নৈতিক দৃষ্টিভঙ্গি আমরা তুলে ধরেছিলাম। 19টা ইস্যু আমরা তুলে ধরেছি যেগুলো নীতিমালা হওয়া উচিত। পরে প্রেস কাউন্সিল একটা নীতিমালা তৈরি করেছে, যদি আমাদের সাথে কনসাল্ট করেন, মোটামুটি আপনাদেরটা কাছে না কিছু হাতে নিয়েছে সেখান থেকে, কিন্তু এবং শুধু সাংবাদিকদেরও তারা কনসাল্ট করেনি, এটা একটা সমস্যা। প্রেস কাউন্সিল যে নীতিমালা তৈরি করেছে সাংবাদিকদেরকে গুডবুকে নিয়ে যে করবে তাও করে নাই, এবং এটা সমালোচনা হিসেবে তখন ডেইলি স্টারের সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক এস.এম. আলী লিখেছিলেন যে আমরা কোনো কিছুই ফ্রেশ ক্লিন স্লেটে শুরু করতে পারি না, অর্থাৎ সব কিছুর মধ্যে নোংরামি থাকে, ঝামেলা থাকে। এবং এই যে নীতিমালা তৈরি হলো প্রেস কাউন্সিলের, সেখানেও সাংবাদিকদের সাথে যোগাযোগ না করে তারা একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যে কারণে আমরা দেখছি যে এখন সরকার থেকে বলা হয় এইসব মেনে চলো, এটা করো না ইত্যাদি, কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে বলা হয় নানান ধরনের এথিক্যাল দিক, প্রেস এথিক্স কিংবা নিউজ পেপারদের জন্য যে এথিক্স মানা উচিত সেগুলো উঠে আসছে। এখন এই বিষয়গুলো কিন্তু কেউ চাপিয়ে দিলে হবে না, এগুলো নিজের প্রতিষ্ঠান থেকে, প্রতিটি সংবাদপত্র, প্রতিটি গণমাধ্যম, টেলিভিশন, তাদের নিজেদের ভেতর থেকে আসতে হবে, এবং তারা নিজেদের সেফটির জন্যে, তাদের নিজেদের প্রফেশনালিজমকে ডেভেলপ করার জন্যে, পেশাজীবিত্বকে টিকিয়ে রাখার জন্যে, এবং ভালোভাবে কাজটি করার জন্যে ওই নৈতিক দিকগুলো মেনে চলবেন, এবং সেই প্রেস এথিক্স তারা নিজেরা তৈরি করবেন। এবং আপনি যদি আজকে নিউ ইয়র্ক টাইমসের কথা বলেন, নিউ ইয়র্ক টাইমসের নিজস্ব নীতিমালা আছে, এবং তারা নিজস্ব নীতিমালা মেনে চলছে। সব পত্রিকায় রয়েছে, সব গণমাধ্যমে থাকার কথা। এখন যেমন সম্প্রচার নীতিমালা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু সরকার থেকে এটা এখানে একটা তৈরি করার ব্যবস্থা হয়েছে, এবং এটা বলাই হয়েছে যে এটা গণমাধ্যম থেকে চাওয়া হয়েছিল বলে সরকার স্বপ্রণোদিত হয়ে এটাকে তৈরি করেছে, এবং এটা অনেক আলোচনা হয়েছে, আমি আলোচনা যাব না। কিন্তু মূল বিষয় হচ্ছে যে গণমাধ্যমকে যদি সুষ্ঠুভাবে চলতে হয়, তাদের নিজেদেরকে পেশাজীবিত্ব অর্জন করতে হবে, প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে, এবং তাদের প্রমাণ করতে হবে যে তারা এই পেশাটাকে ভালোবাসেন এবং সত্য কথা বলেন, সত্য উন্মোচন করেন, সত্যকে জনগণের স্বার্থে তুলে ধরেন। এটাই হচ্ছে মূল। আমরা আবারও ফিরে আসছি, আপনার সাথে আমরা কথা বলবো।
এর আগে একটা বিরতি নিয়ে আসছি, থেকে ফিরে এসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে গণমাধ্যমের বিরুদ্ধে অনেকে অভিযোগ তুলে থাকেন যে গণমাধ্যম আসলে যারা নিয়ন্ত্রণ করেন তাদের একটা বড় অংশই আসলে সংবাদের সাথে যুক্ত না বা গণমাধ্যমের সাথে যুক্ত না, এরকম লোকজনের হাতে আসলে পত্রিকার ডিক্লারেশন, তারপরে টিভি চ্যানেলের লাইসেন্স, এরকম অনেক কিছু যায়। সেই ক্ষেত্রে এটা এক ধরনের বড় বাধা কিনা, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো। আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি 1 মিনিটের বিরতি। বাংলাদেশ এখন স্বাগত আরো একবার। আমরা প্রেস কাউন্সিল নিয়ে কথা বলছিলাম এবং প্রেস কাউন্সিল নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। প্রেস কাউন্সিল যখন প্রতিষ্ঠিত হলো একেবারে শুরুর দিকে, আমি একেবারে 44 বছর কিন্তু এই প্রফেশনের ভেতরে আছি, তো যখন শুরু হলো তখন কিন্তু এটার ক্ষমতা নাই, সেটা ঠিকই বলছেন। এটার একটাই ক্ষমতা হলো যে আমি যদি অন্যায় করি, একজনের বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু লিখি, তাহলে প্রেস কাউন্সিলের ক্ষমতা হলো আমাকে ভর্ৎসনা করা। তো এই ভর্ৎসনা করা প্রথম দিকে কিন্তু এটা নিয়ম ছিল যে ভর্ৎসনা করা করলো যে প্রেস কাউন্সিল বলে দিত এটা প্রথম পাতায় প্রথম কলামে ছাপবেন। ভর্ৎসনা করার খবর, এই যে ভর্ৎসনা করলো, ভর্ৎসনা করছে কিন্তু আমাকে, কিন্তু যত মিডিয়া আছে প্রত্যেকেই, তখন তো ইলেকট্রনিক মিডিয়া এত ছিল না, প্রিন্ট মিডিয়ার সকলের প্রথম কলামে প্রথম পৃষ্ঠায় এই নিউজটা ছাপতে হবে। অনেক সময় ব্যাক পেজের কথাও বলতেন তারা, করে দিলে আমরা কিন্তু শুরুর দিকে দেখেছিলাম যে প্রত্যেকেই আমরা ও বাবা প্রেস কাউন্সিল ভর্ৎসনা করেছে, আমরা ছেপে দিতাম, সম্মানের ব্যাপার। হ্যাঁ না না, কিন্তু কেন ভর্ৎসনা পর্যন্ত ছিল, যেটা গোলাম রহমান ভাই বললেন যে নখদন্তহীন, ভর্ৎসনা পর্যন্ত এই কারণে ছিল, কনসেপচুয়ালি ধরে নেওয়া হয়েছিল যিনি সম্পাদক হবেন, যিনি এটার গুরু দায়িত্ব পালন করবেন, তাকে অপমান করার জন্য ভর্ৎসনা যথেষ্ট এই মনে করা হয়েছিল। কিন্তু এখন আমরা আস্তে আস্তে আমাদের চামড়া পুরু হতে হতে এমনই গন্ডারের চামড়া হয়ে গেছে, ভর্ৎসনা কেন, পিটা দিলেও মোটামুটি আমরা আমাদের অবস্থান থেকে নড়তে চাই না, বা সেই সম্মানটা আমরা রক্ষা করতে চাই না। ক্রমেই আমি নিজেও দেখছি, এবং একসময় আমি এটার এই প্রেস কাউন্সিলের সদস্য এবং তথা বিচারক এই পর্যায়ে কাজ করেছি যখন প্রেস ইনস্টিটিউটের ডিজি ছিলাম। সেটা কাজ করতে গিয়ে আমি দেখেছি যে প্রধানত ঢাকার সংবাদপত্র, আপনাদের গবেষণাটা আমি ঠিক দেখিনি, ঢাকার সংবাদপত্রে যতটা না এটা মামলা হয়েছে, আমি যতদিন কাজ, 1 বছরের মতো কাজ করেছি, আমি দেখছি মফস্বলের সংবাদপত্র, সেখানে যে কি লেখা হয় ভাই, মানে কাজ সম্পর্কে যে কি লেখা হচ্ছে, সে ধুলায় অন্ধকার, কান গরম হয়ে যাবে। তো এখন আমরা দেখতাম যে যখন এই প্রেস ইনস্টিটিউটের কাজ করতে বাইরে যেতাম, একটা ক্লাস মাস্ট থাকতো আমার সমস্ত ট্রেনিং প্রোগ্রামে, সেটা হলো এথিক্স, যে নীতিমালাটা কি, মানে কোনটা আপনি মানবেন, কোনটা লিখবেন না, কোনটা করবেন না, এই একটা ক্লাস থাকতোই। এবং সেখানে এটা আমরা সাংবাদিকদের বলার চেষ্টা করতাম যে এটা এই কারণে। আপনার কতক্ষণ সময় আমি জানি না, একটু বেশি সময় নেই। আমি একটা পত্রিকায় আমি ট্রেনিং দিতে গেলাম, গিয়ে দেখি সেই কাগজে ছাপা হচ্ছে একজন স্কুল শিক্ষিকা, তার চরিত্র হনন করা হচ্ছে, 1 2 3 4, একজন তার স্বামী নাই, একটা বাচ্চা নিয়ে থাকে, মানে সিরিজ রিপোর্ট ছাপা হচ্ছে তিনি কত খারাপ, গোটা শহর ধ্বংস করে দিচ্ছেন ওই স্কুল শিক্ষিকা। এখন উনি তার এইটা যে এটা মিথ্যা, এটা তার অসম্মানজনক, তার মর্যাদা হানিকর, কার কাছে যাবেন? ওই সোসাইটিতে কিন্তু যিনি এই পত্রিকার সম্পাদক বা মালিক, তিনি এত ইনফ্লুয়েন্সিয়াল যে একজন স্কুল শিক্ষিকার পক্ষে তার বিরুদ্ধে দাঁড়ানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। সুতরাং ওই সম্পাদক বা মালিক তার কাছে যা চান আনডিউ, তা হয়তো তিনি দিতে বাধ্য। পরিস্থিতিটা এমন ভয়াবহ, মানে মফস্বলে এক ধরনের সন্ত্রাসের পর্যায়ে বলতে পারেন আপনি, সন্ত্রাস। এবং আপনি ধরেন একটা আমার বিরুদ্ধে একটা রিপোর্ট চেপে দিল, আমি প্রতিবাদ দিতে গেলাম, প্রতিবাদ দিবেন 2000 টাকা দেন, কল্পনা করা যায় না। অর্থাৎ এই যে পরিস্থিতি, এটা এই জায়গায় গিয়েছে। আমরা একটু আগে স্ক্রিনের বাইরে যেটা আলোচনা করছিলাম যে টেলিভিশনে বিজ্ঞাপনের যে সংকট, যে দেখা যায় যে একজনে 1 লাখ টাকা নিয়ে প্রচার করছে, আরেকজনে 10,000 টাকা নিয়ে প্রচার করে দিচ্ছে, ফলে হচ্ছে যে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। সেই জন্যই পত্রিকার ডিক্লারেশনের ক্ষেত্রেও সেই সব লোকদেরই ডিক্লারেশন দেওয়া উচিত যারা
রেসপন্সিবল হবেন, যারা ভর্ৎসনায় যারা অপমানিত বোধ করবেন। আচ্ছা স্যার, আপনার কাছেও ফিরবো আমরা আমরা আরেকটা বিরতি নিয়ে আসতে হচ্ছে আপনার কাছে। নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। বাংলাদেশ এখনো স্বাগত আরো একবার। স্যার, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, মিডিয়ার ইথিক্স নিয়ে, প্রেস কাউন্সিল কি করছে না করছে সেটা নিয়ে, কিন্তু মূল বিষয়টা তো হলো যে আমরা যদি নিজেরা ঠিক না হই, সেটা আদালতই বলুক বা প্রেস কাউন্সিল যত শক্তই হোক, এটা তো ঠিক করা আসলে সম্ভব না। সেই ক্ষেত্রে গণমাধ্যমের এথিক্সের যে জায়গাটায় আপনি সবচেয়ে বেশি জোর দিচ্ছিলেন, সেই এথিক্সটা ঠিক হবে কিভাবে আসলে? ঠিক হবে, ঠিক হতে বাধ্য। এই সমস্ত একদিনে গড়ে ওঠে না। সমাজকে গড়ে ওঠার জন্য একটা সময় দিতে হয়, কিন্তু সেখানে এটা চর্চাটা ভালো থাকতে হবে। এটা ভালো চর্চা না থাকলে সেটা হবে না। আমরা যখন আইনের শাসনের কথা চিন্তা করব, আমরা যখন সব বিষয়ে একটা স্বাভাবিকতা চিন্তা করতে পারবো যে দেশে আইনের শাসন কায়েম হচ্ছে, তখন দেখবেন সব কিছুই এই আইনের শাসনের অংশ হিসেবেই ভালো হতে থাকবে। পুরো সিস্টেমটা একসাথে ভালো হতে হবে। এটা তো বিচ্ছিন্ন কোনো বিষয় না। আপনি যদি আজকে বিচারিক ব্যবস্থা বলেন, আজকে পুলিশের ব্যবস্থা বলেন, আজকে শিক্ষা ব্যবস্থা বলেন, আজকে স্বাস্থ্যের কথা বলেন, কৃষির কথা বলেন, শিল্পের কথা বলেন, সব জায়গায় তো সমস্যা আছে, কোথাও তো সমস্যা ছাড়া নয়। আমি শুরুতে বলেছিলাম যে তুলনামূলকভাবে গণমাধ্যম অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি তারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, অনেক বেশি তারা জবাবদিহিতার পরিচয় দিচ্ছে, অনেক বেশি তারা বিরোধী দল মানে না থাকলেও, সংসদ কার্যকর না থাকলেও গণমাধ্যম ওই বিষয়টাকে উপস্থাপন করছে যে তারাই বিরোধী দলের ভূমিকা পালন করছে, তারাই গণতন্ত্রের চর্চায় সবচেয়ে বেশি অবদান রাখছে। সুতরাং বিষয়গুলোকে খুব ছোট করে কিন্তু দেখার সুযোগ নেই। অবশ্যই না। আজকে আপনি দেখেন যে যতগুলো সংবাদপত্র বেরিয়েছে, যতগুলো টেলিভিশন চ্যানেল চলছে তো, এবং শুধু চলছে না, ভালোভাবে চলছে। যেগুলো পেশাজীবী মানে প্রফেশনালিজম নাই, সেগুলো চলতে পারছে না। সমস্যা হচ্ছে সেই জায়গায়। এখন যদি প্রফেশনালিজম ডেভেলপ, মানুষ তাদের নিচ্ছে না আসলে। হ্যাঁ, সুতরাং তাদের কোয়ালিটি যদি ভালো হয়, মানুষ পছন্দ করে, তাদেরকে নেবে, তারা বিজ্ঞাপনও পাবে বেশি, তাদের কোয়ালিটিও ভালো হবে। সুতরাং সেই জায়গায় আমাদের একটা বিষয় আছে যে আমরা শুধু ওয়েস্টের দিকে তাকিয়ে থেকে ওয়েস্টার্ন জিনিসকে আমরা কপি করার চেষ্টা করি, অনুসরণ করি। সেটা না করে আমাদের যে ভ্যালু সিস্টেম আছে, আমাদের যে মূল্যবোধ আছে, আমাদের জীবন জীবিকা, আমাদের মানুষের সম্প্রীতি, আমাদের মানুষের মধ্যে যে জীবন আচরণ, এগুলোকে উপস্থাপন করতে হবে এবং এগুলোকে মূল্যায়ন করতে হবে। শুধু ওই পাশ্চাত্যের সভ্যতাকে আমরা অনুসরণ করে আমরা একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সুতরাং আজকে চ্যালেঞ্জ কিন্তু শুধু এই জায়গাতেও নয়। আজকে ইলেকট্রনিক মিডিয়ার সাথে সাথে নিউ মিডিয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলে আমরা যেগুলো জানি, এই নিউ মিডিয়াও একটা বড় ধরনের কাজ করছে। এবং আপনি যদি ভালো কাজ না করেন, আপনার পত্রিকা কিংবা আপনার টেলিভিশন যদি যথাযথ সংবাদ না দেন, তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়া আপনার জায়গা দখল করে ফেলছে। সুতরাং চ্যালেঞ্জ কিন্তু নানাভাবে। সুতরাং ভালো না করলে, কোয়ালিটি না থাকলে আপনি টিকতে পারবেন না সেখানে। আর যদি না টিকেন, তাহলে এটা কোনো মানে গ্রহণযোগ্যতা, দায়িত্ববোধ কিছুই বলার দরকার। কিন্তু আমরা যদি এরকম মনে করি যে আই ডোন্ট কেয়ার, সেই জন্য আই ডোন্ট কেয়ার বলে সমাজকে আপনি কেয়ার করবেন না, সেটা হবে না। সমাজকে আপনি কেয়ার করতে হবে। আপনি তো ইন্ডিভিজুয়াল হিসেবে থাকবেন না, আপনি তো সমাজে বিশ্বাস করেন। আর যদি ইন্ডিভিজুয়াল হিসেবেই থাকতে চান, তাহলে আপনি বনে যেয়ে বাস করতে হবে, বিচ্ছিন্ন দ্বীপে যেয়ে বাস করতে হবে। তো সেটা তো সম্ভব না। আমার মনে হয় যে আমরা নিশ্চয়ই একটা পজিটিভ দিকেই চলছি, আমরা একটা ইতিবাচক পথেই চলছি। আমাদের তো সার্বিক উন্নয়ন হচ্ছে, এটা তো অস্বীকার করা যাবে না। আপনি রাজনৈতিকভাবে স্বীকার করেন কি করেন না, সামাজিকভাবে স্বীকার করেন কি করেন না, অর্থনৈতিক নানান মানবিক দিক যেগুলো এবং মানব উন্নয়নের যে দিকগুলো, সেগুলো তো আমাদের উন্নয়ন হচ্ছে। আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি। উন্নয়নকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা আসলে না, যেমন আপনি আরো দু একটা কথা বলেছেন, যেমন ধরেন সংবাদপত্রে আমরা যখন গীবত গাই, অর্থাৎ একটা মিথ্যা কথা বলতে থাকি, কিংবা অ্যাসপারশন, একজন সম্পর্কে অবিরাম খারাপ কথা বলতে থাকি, আমরা সমাজের ভেতরে কিন্তু দেখতে পাই যে তখন এটা যদি পত্রিকা হয়, তাহলে এই পত্রিকা ধরেন 50,000 সার্কুলেশন ছিল। যখন আমরা এগুলো করতে থাকি পত্রিকায়, তখন কিন্তু সার্কুলেশনটা আস্তে আস্তে কমে আসতে থাকে। কারণ রিডার রিফিউজ করে। আপনার চ্যানেলে বা যে কোনো চ্যানেলে যদি দেখা যায় যে অবিরাম বেশি গীবত, অবিরাম বেশি পক্ষপাতের চাইতে আমি বলবো যে বেশি অসত্য প্রচারিত হচ্ছে, বা বেশি পক্ষপাতমূলক জিনিসটাকে চালানো হচ্ছে, আমার ভাষ্য নেওয়া হচ্ছে না আমার সম্পর্কে বলতে গিয়ে,
তখন কিন্তু দেখা যাবে যে এইটার সম্পর্কে মানুষের একটা অনীহা তৈরি হচ্ছে এবং মানুষ এটাকে আর নিচ্ছে না। Denial তৈরি হচ্ছে হ্যাঁ, হবে। ডিনায়াল তৈরি হচ্ছে সোসাইটির ভিতরে। আপনি যেটা বলছিলেন যে এই যে মিডিয়াটা এমন লোকদের হাতে যাচ্ছে কিনা যে যারা মিডিয়ার সম্পর্কে অবহিত নয় বা মিডিয়ার সম্পর্কে যাদের কোনো ধারণা নেই। Media ethics আসলে সম্পর্কে যারা জানে না। যদি আপনি প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া পর্যন্ত গোটা ওয়ার্ল্ডের দিকে একবার নজর বুলিয়ে আসেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে আসলেই যারা মিডিয়া করতে পারে না, যার পয়সা আছে সে মিডিয়া করুক, কিন্তু মিডিয়াটা চালানোর দায়িত্ব পরিচালনার এমন দায়িত্বটা, লোককে দিক যিনি মিডিয়া সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ এবং যিনি এটার এথিক্স সম্পর্কে অভিজ্ঞ, যিনি জানেন যে কিভাবে হ্যান্ডেল করতে হয় সিচুয়েশনটা। তা না হলে যেটা হয় যে আমি মালিক, আমি মনে করলাম যে আমার স্বার্থে এখানে ঘাটতি Purpose serve করা, পারপাস হচ্ছে, আমার অন্য ইন্ডাস্ট্রি আছে, ওই ইন্ডাস্ট্রিটা ঠিকমতো সুবিধাজনক হচ্ছে না, তাহলে দে ওর বিরুদ্ধে লিখে ওর বিরুদ্ধে চালায় দেয় একটা অনুষ্ঠান। এরকম যে একটা অ্যাটিটিউড আমার ভিতর তৈরি হতে পারে, সেই জায়গায় যেন যিনি পরিচালনা করবেন, সাংবাদিক, তিনি যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন। এটা সামাজিক দায়বদ্ধতাটা খুব জরুরি। জি, সামাজিক আপনাদেরকে অনেক দায়বদ্ধতা থাকতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা শেষ করছি আজকে এখানেই। এই ছিল বাংলাদেশ এখনো। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।